প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো পড়াশোনার মধ্যে আছো এবং ভালো প্রত্যেকে পড়াশোনা করছো। টেস্টের পরে মক টেস্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি। যত টেস্টের পরে যদি 2-3টে মক টেস্ট দাও, তোমার মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পরীক্ষার হলে তোমার মনে হবে না যে তুমি নতুনভাবে পরীক্ষা দিচ্ছ। ওই জন্য আমরা মক টেস্টের যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগে 1.1টা দেখো, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? দেখো, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, গামা রশ্মি। তাহলে এটা হবে দেখো অবলোহিত রশ্মি, কারণ অবলোহিত রশ্মি এই রশ্মিকে তাপীয় রশ্মি হিসেবে ধরা হয়। দেখো 1.2টা দেওয়া আছে 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থা সমীকরণ হলো। দেখো, এটা আমি খাতায় করে দিচ্ছি। দেখো, এখানে ডব্লিউর মান দেওয়া আছে কত? দেখো, ডব্লিউ সমান 8 গ্রাম আর অক্সিজেন গ্যাস বলে দেওয়া আছে। তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত হবে? 16 দিয়ে 32। তাহলে আমরা জানি অবস্থার সমীকরণ পিভি সমান হচ্ছে এন আর টি। এনের মান আমরা জানা আছে, এনের মান আমরা লিখতে পারি W/m আর টি। আর ডব্লিউ মান দেওয়া আছে, দেখো ডব্লিউ মান হচ্ছে 8 আর এম এর মান হচ্ছে 32। তাহলে কাটাকুটি হলো 4 আর টি। তাহলে এটা হয়ে যাবে তোমার পিবি সমান এখানে RT/4। দেখো, অপশানটা হয়ে যাবে তোমার, অপশানটা হয়ে যাবে বি এর অপশানটা। 1.3টা দেখো, কোনো গ্যাসের অণু অক্সিজেন অণু সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে। দেখো, অক্সিজেন অণু সাপেক্ষে 1.5 গুণ ভারী। অক্সিজেন অণু আণবিক ভর কত? দেখো, অক্সিজেন অণুর আণবিক ভর হচ্ছে 2 ইন্টু কত হবে? দেখো 16, তাহলে 32। তাহলে এর থেকে 1.5 গুণ, তাহলে 32 ইন্টু 1.5, 32 ইন্টু 1.5 করলে হবে তোমার, দেখো 5 3 15, 5 2 10, 2 16, তাহলে দেখো হবে তোমার 48। তাহলে এটা তোমার উত্তর হবে, দেখো সিয়েরটা। 1.4টা দেখো, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা এল, গামা জি হলে কোন সম্পর্ক সঠিক? দেখো, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে যদি আমরা তুলনা করি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সবচেয়ে বেশি, তারপরে তরলের, তারপরে কঠিনের। তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে, দেখো উত্তরটা হয়ে যাবে এটা। 1.5টা দেখো, বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন। দেখো, বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে অবতল দর্পণ। যদি একটি বস্তুকে একটি উত্তল লেন্সের দিকে নিয়ে যাওয়া হয় তবে প্রতিবিম্বের আকার হয়। প্রতিবিম্বের আকার কীরকম হয়? যদি আমরা একটা বস্তুকে উত্তল লেন্সের দিকে নিয়ে যাই তাহলে প্রতিবিম্বের আকার কিন্তু বৃদ্ধি পেতে থাকে। 1.7টা দেখো, অ্যাম্পিয়ার কী হবে? অ্যাম্পিয়ার মানে তোমার একটা রাশিমালা জানা আছে আমাদের। দেখো, পি সমান ভি ইন্টু আই। তাহলে এখানে অ্যাম্পিয়ার কার একক? তড়িৎ প্রবাহ একক। পি এর একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক। ভি সমান ভোল্ট ইন্টু আই অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার সমান কী হবে? ওয়াট বাই ভোল্ট। তাহলে অ্যাম্পিয়ার সমান কী হবে? অ্যাম্পিয়ার সমান ওয়াট বাই ভোল্ট। তাহলে উত্তর তোমার হয়ে যাবে, দেখো উত্তর তোমার হয়ে যাবে ডিএটা, ওয়াট বাই ভোল্ট। 1.8 দেখো, ডায়নামো বা জেনারেটর যে নীতিতে কাজ করে তা হলো চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া, তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। দেখো, এটা ডায়নামো বা জেনারেটর সবসময় কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশ এই নীতিতে কাজ করে। 1.9টা দেখো, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে। দেখো, এটা যদি একটু তোমাদের বলে রাখি, দেখো ধরো একটা পরমাণু ভর সংখ্যা এ, এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, ধরো এটা এক্স, এটা ওয়াই, যদি একটা বিটা কণা নির্গত হয়, বিটা কণার ভর সংখ্যা 0 আর পারমাণবিক ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, তাহলে কী হবে? ধরো জেড একটা পরমাণু তৈরি হলো, তাহলে ভর সংখ্যা কিন্তু একই থাকবে আর পারমাণবিক ক্রমাঙ্ক দেখো কী হবে? 1 বাড়বে। তাহলে উত্তর হবে তোমার পারমাণবিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। 1.10টা দেখো,
পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম এই তত্ত্ব প্রতিষ্ঠা করেন। দেখো অপশানগুলো, দেখো এর অপশানটা হচ্ছে মোজলে, বি হচ্ছে লোথার মেয়ার, সি মেন্ডেলি, ডি ডাল্টন। দেখো এই যে বক্তব্যটা বলেছিলেন বিজ্ঞানী মোজলে, মনে রাখবে। 1.11 দেখো নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা। দেখো এটা যদি একটু ব্যাখ্যা করি, দেখো নাইট্রোজেন মানে দুটো নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনের দেখো আণবিক পারমাণবিক ভর হচ্ছে 7, পারমাণবিক ভর বলছি, পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে ইলেকট্রন বিন্যাস 2 5। তাহলে দেখো এর প্রয়োজন হচ্ছে 3টে ইলেকট্রন। যদি 3টে ইলেকট্রন পায় নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে যদি এর কাছে 3টে নেয় তাহলে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, কিন্তু এরও প্রয়োজন 3টে, তাহলে এর কাছ থেকে 3টে ইলেকট্রন ব্যবহার করছে। তাহলে দেখো বন্ধন গঠনে অংশ নিচ্ছে এই যে ইলেকট্রনগুলো, এদিকে 3টে এদিকে 3টে, মানে টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নিচ্ছে। আর বাকি এগুলো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন, এগুলো বন্ধন গঠনে অংশ নিচ্ছে না। তাহলে মোট টোটাল 6টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নিচ্ছে। তাহলে উত্তর হয়ে যাবে বিয়েরটা। 1.12 দেখো তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাদের ক্রায়োলাইট ও ফ্লোরোসফারের সঙ্গে প্রদত্ত কোনটি থাকে? উত্তর হলো বিশুদ্ধ অ্যালুমিনা। 1.13 দেখো অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত H2SO4। 1.14 দেখো বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো? উত্তর হলো ডুরালুমিন। 1.15 দেখো প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে? দেখো অ্যাসিটোনে উপস্থিত থাকে এই যে কার্যকরী গ্রুপ। এবার দেখো 2 দাগের, দেখো প্রশ্ন আছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কী? দেখো এটা আমি দেখিয়ে দিই। দেখো ওজোন স্তরে যে ওজোন গ্যাসগুলো থাকে সেটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয়, কী হয়, NO2 + O2 এটা তৈরি হয়। এবার এই যে NO2 উৎপন্ন হচ্ছে এটাও আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে, ওজনের সঙ্গে বিক্রিয়া করে আবার তৈরি করে NO + অক্সিজেন। ব্যালেন্সটা আমি করলাম না। তাহলে দেখো এই যে নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসকে ভেঙে দিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করছে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডটা ওজনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড পুনরায় তৈরি করছে, যেটা আবার কী করছে, ওজোন গ্যাসকে আবার ভাঙছে। তাহলে এই প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ চলছে। তাহলে মূলত এই যে নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করছে। দেখো 2.2 দেখো বায়োফুয়েলের মূল উপাদান কী? দেখো বায়োফুয়েলের মূল উপাদান বিভিন্ন হতে পারে, মিথেন হতে পারে, CH4, হ্যাঁ, ইথানল হতে পারে, অথবা দেওয়া আছে দেখো সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন। শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ড্যাশ উষ্ণতায় গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি শূন্য হয়ে যায়। উষ্ণতা হলো, উত্তর হলো পরম শূন্য উষ্ণতা। 2.4 দেখো বয়েলের সূত্রের ধ্রুবক কী কী? দেখো বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর আর উষ্ণতা। 2.5 দেখো তামা ইনভার লোহার মধ্যে কার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন? তাহলে উত্তর হবে দেখো ইনভারের। 2.6 দেখো স্টিল ল্যাম্পে প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হলো উত্তল দর্পণ। অনেকে ভুল করে অবতল দর্পণ করে দেয়। উত্তল দর্পণ ব্যবহার করলে কি হয়, আলোটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। দেওয়া আছে দেখো 2.7টা ABCD মাধ্যম 4টি পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 2.8, 1.53, 1.6 এবং 1.8 কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক? দেখো আলোর গতিবেগ সবচেয়ে বেশি বের করতে হবে। আমরা এই সম্পর্কটা জানি যে মিউ সমান হচ্ছে C/V। আলোর গতিবেগ বের করতে হবে, তাহলে V সমান হবে দেখো C/μ। তাহলে যার মিউর মান কিন্তু কম, যার মিউর মান কম তার গতিবেগ কিন্তু সবচেয়ে বেশি হবে। তাহলে মিউর মান কার কম, সবচেয়ে কম দেখো 2.8, 1.53, 1.6 আর দেওয়া আছে 1.8। তাহলে হবে তোমার এটা বিয়েরটা। তাহলে উত্তর হয়ে যাবে বিয়েরটা। অথবা দেওয়া আছে দেখো জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ লেন্স ড্যাশ লেন্সের মতো আচরণ করে। উত্তর হবে উত্তল। 2.8 দেখো 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল?
একই বা সমান 10⁸ ম্যাক্সওয়েল। অথবা দেখা যাচ্ছে দেখো এসি ডায়নামোতে ব্যবহৃত স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়? উত্তর দেখো কমিউটেটর। তড়িৎ পরিবাহিতার এসআই একক কি? দেখো তড়িৎ পরিবাহিতা কে সমান হচ্ছে 1/r, তাহলে আর এর একক হচ্ছে ওহম, তাহলে এটা উল্টে গেলে হবে মো, MHO। তাহলে তড়িৎ পরিবাহীর এসআই একক হচ্ছে মো। 2.10 দেখো কোন নিউক্লিয়াসের N/P এর অনুপাত সবচেয়ে কম? দেখো N/P এর অনুপাত সবচেয়ে কম হাইড্রোজেন 1:1। দেখো এখানে নিউটন হচ্ছে 0 আর প্রোটন 1, তাহলে 0/1 সমান কী হবে 0। দেখো 2.11 দেখো A4018 মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত? দেখো পর্যায় শ্রেণী কী করে বের করবে? এ দেওয়া আছে A4018, দেখো এর পরমাণু ক্রমাঙ্ক 18, মানে ইলেকট্রন বিন্যাস করলে 288, তাহলে পর্যায় হবে, দেখো পর্যায় হবে তৃতীয় পর্যায়। আর শ্রেণী কত হবে? দেখো 3টে আছে, তৃতীয় পর্যায় হবে। শ্রেণী কত হবে? শেষের যে সংখ্যা আছে তার সঙ্গে 10 যোগ করবো, তাহলে 10 + 8 মানে হয়ে যাবে 18, তাহলে শ্রেণী হয়ে যাবে 18তম শ্রেণী। অথবা দেওয়া আছে দেখো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন ভৌত অবস্থায় মৌলই বর্তমান? উত্তর হলো 17তম শ্রেণী। 2.12 দেখো সত্য বা মিথ্যা লেখো। পর্যায় সারণীর শ্রেণী বারবার উপর থেকে নিচে মৌলগুলির জারণ ধর্মের বৃদ্ধি ঘটে। এটা মিথ্যা হবে, কারণ জারণ ধর্ম কী হয়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। 2.13 দেখো সাধারণ উষ্ণতায় তরলরূপে ব্যবহৃত একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। দেখো সাধারণ উষ্ণতায় তরলরূপে ব্যবহৃত একটা সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে জল, H2O। অথবা দেখো X282 এবং Y287 পরমাণু দুটির মধ্যে কী ধরনের বন্ধন দেখা যায়? দেখো এই যে পরমাণুটা শেষ কক্ষে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে ধাতু। আর এই যে পরমাণুটা আছে শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে, তার মানে এটা অধাতু। তাহলে এই যে ধাতু আর অধাতু এদের মধ্যে যে বন্ধন দেখা যাবে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। 2.14 দেখো লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কি নেওয়া হয়? দেখো জিঙ্ক যার প্রলেপ দেওয়া হয় তার তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা হয়, তাহলে এখানে ব্যবহার করা হবে জিঙ্ক সালফেট। 2.15 দেখো NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কিন্তু ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। গাঢ় জলীয় দ্রবণ, এটা মনে রাখবে। আর যদি লঘু হতো তাহলে কিন্তু অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হতো। 2.16 দেখো NaOH দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্সাইড জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কী পরিবর্তন দেখা যায়? তাহলে এখানে হবে উত্তর হবে কিন্তু বেগুনি। 2.17 দেখো স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম। ব্যবহৃত অনুঘটক হচ্ছে ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। 2.18 দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম। সোডিয়াম, পটাশিয়াম। উদাহরণসহ আকরিকের সংজ্ঞা দাও। দেখো আকরিক কাকে বলে? কোনো খনিজ থেকে সহজ এবং কম খরচে যে ধাতু নিষ্কাশন করা যায় তাকে কিন্তু আকরিক বলে। উদাহরণ হচ্ছে রেড হিমাটাইট। অথবা দেখা আছে দেখো নিষ্ক্রিয় লোহা কি? দেখো ধূমায়মান HNO3 উপস্থিতিতে যদি লোহার সঙ্গে বিক্রিয়া করা হয়, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি লোহার বিক্রিয়া করা হয় তাহলে লোহার উপর একটা অক্সাইডের আস্তরণ পড়ে, Fe3O4 এর আস্তরণ পড়ে। ফলে ওই লোহাটা কিন্তু আর নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না বা অন্য কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে কিন্তু নিষ্ক্রিয় লোহা বলা হয়। যে লোহাতে এই অক্সাইডের আস্তরণ পড়ে এবং লোহাটি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তখন ওই লোহাকে আমরা কী বলবো? নিষ্ক্রিয় লোহা। এখানে একটা যৌগ দেওয়া আছে CH3CH2OH, এর IUPAC নাম লেখো। দেখো আমি যদি এখানে নাম্বারিং করি তাহলে এটা হচ্ছে মূল চেন, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার দেখো 2 নম্বরে একটা CH3 এটা গ্রুপ আছে,
তাহলে নাম হবে দেখো 1 2 3, ওই জন্য হচ্ছে প্রপ, আর এর মধ্যে সবগুলোর মধ্যে এক বন্ধন আছে, তাহলে আন। আর 2 নম্বরে হচ্ছে মিথাইল গ্রুপ আছে, তাহলে ওটা কিন্তু আগে হবে, মিথাইল গ্রুপটা আমরা আগে লিখি, তাহলে হচ্ছে 2 মিথাইল 2 মিথাইল 2 মিথাইল প্রোপান, আর 1 নম্বরে ওইচ আছে, তাহলে অল। তাহলে নামটা হবে দেখো 2 মিথাইল প্রোপানল, তাহলে 2 মিথাইল 2 মিথাইল প্রোপানল। 2.21টা দেওয়া আছে দেখো, একটি জৈব অবিশ্বাস্য পলিমারের উদাহরণ দাও। জৈব অবিশ্বাস্য পলিমার হচ্ছে পলিথিন। এবার দেখো আমরা গ্রুপ সির প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে।